ইম্পোর্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করি। আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, আমরা বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তারপরে যদি আমরা না বুঝি সেটা পরবর্তী সময় আমরা সলভ করব। তো যখন কোনো প্রতিষ্ঠান আপনার এই ধরনের বড় ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, তখন তাকে কোনো ব্যাংকের সাথে নেগোসিয়েশন করতে হয়, আলাপ আলোচনা করে তারপরে ওই ব্যাংক থেকে আপনার ফান্ড প্লাস হচ্ছে এলসি ওপেনের জন্য পারমিশন নিয়ে ব্যাংকের থ্রুতে আমাদের এই কাজগুলো করতে হয়। এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকে রেকর্ডেড হচ্ছে স্যার। হ্যাঁ, রেকর্ড হচ্ছে স্যার। হ্যাঁ। আপনি যে ডিটেইলসটা বের করেন, এটা কিবোর্ড চাপতে হয় কোনটা? অল্টার প্লাস F1 বাটন প্রেস করে আমরা ডিটেলস করতে পারি। এই যে অল্টার F1 দিলে আবার হাইড হয়ে গেল, এরপরে আবার যদি অল্টার F1 দেই তাহলে এটা ডিটেলসটা আসবে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে আলাপে ছিলাম ওই আলাপে আমরা একটু যাই। সেটা হলো যে যদি কোনো ব্যাংক থেকে আমরা লোন নিতে চাই এবং সেই লোনের মাধ্যমে যদি আমরা এলসি ওপেন করে তারপরে যদি মেশিন পারচেস করতে চাই, তো সেইটার ফুল প্রসিডিউরটা কি হবে? এইটার জন্য আমাদের সবার আগে একটা ব্যাংকের সাথে নেগোসিয়েশন থাকতে হবে। প্রতিষ্ঠানের নেগোসিয়েশন থাকবে এই মর্মে যে আপনার এটাতে আপনি সর্বোচ্চ কত ডলারের এলসি ওপেন করতে পারবেন, তারপরে এলসি ওপেনিং একটা চার্জ কাটবে ব্যাংক, সেটা কত পার্সেন্ট কাটবে। আরেকটা বিষয় থাকে হচ্ছে এলসি মার্জিন। তো এলসি মার্জিনটা হচ্ছে অনেকটা আপনার হচ্ছে জামানতের মতো আর কি। যখন আপনার কোন একটা এলসি ওপেন হবে, ওপেন হওয়ার সময় যদি সেটা ধরেন $50,000 এলসি ওপেন হইলো, ব্যাংক এখান থেকে যত ডলারের এলসি আপনি ওপেন করবেন একটা ফিগার, একটা অ্যামাউন্ট ব্যাংকের কাছে জমা রাখতে হবে। সেটা হতে পারে 10%, হতে পারে 5%, হতে পারে 20%। এটা হচ্ছে আপনার ব্যাংকের সাথে রিলেশনের উপর ভিত্তি করে। যেমন যখন আপনার ডলার ক্রাইসিস শুরু হয়ে যায় তখন কি হয়, তখন আপনার দেখা যাচ্ছে নগদে এলসি ওপেন করতে হচ্ছে, যে আপনার 50% এলসি মার্জিন দিয়ে তারপরে ব্যাংকে এলসি ওপেন করতেছে। তো এইটাই আর কি। এটা কিন্তু ফিক্সড না। আপনার এলসি মার্জিন যেটা, এটা ফিক্সড না, এটা নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করে যে ওই ব্যাংকের সাথে আপনি কত পার্সেন্ট মার্জিন রেখে তারপরে এলসি ওপেন করবেন। তো যদি আমরা শুরু থেকে আসি, আপনার যদি আপনি ইম্পোর্ট করতে চান, ইম্পোর্ট করতে হলে আপনাকে আইআরসি রেজিস্ট্রেশন লাগবে। ঠিক আছে, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইআরসি হচ্ছে ইম্পোর্টের জন্য। আর যদি এক্সপোর্ট করার কোনো ইয়ে থাকে সেটা আমরা এক্সপোর্ট, যেটা ইআরসি বলা হয়, ইআরসি রেজিস্ট্রেশন করতে হবে। তো আইআরসি দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার কমার্শিয়াল আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। কমার্শিয়াল আইআরসি আর ইন্ডাস্ট্রিয়াল আইআরসির মধ্যে অনেক ব্যবধান আছে। যে কোনো প্রতিষ্ঠান অল্প কিছু শর্ত সাপেক্ষ মানে শর্ত পূরণ করতে পারলে যে কোনো প্রতিষ্ঠান আপনার কমার্শিয়াল আইআরসি নিতে পারে। আর কমার্শিয়াল আইআরসির মাধ্যমে আপনি যে প্রোডাক্ট গুলা ইম্পোর্ট করতে পারবেন এগুলার হচ্ছে আপনার পারচেস করে আপনি সেল করবেন এই জাতীয় প্রোডাক্ট। অর্থাৎ আপনি যদি মেশিন পারচেস করেন তার মানে হচ্ছে আপনি মেশিন ইনস্টলেশন করে এটা দিয়ে প্রোডাকশন করবেন না, আপনি মেশিন কিনতেছেন মেশিন বেচার জন্য, এরকম যদি হয়। তারপরে মোবাইল কিনতেছে, মোবাইল কিনে বিক্রি করবে, অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনতেছে, এটা আবার কিনে বিক্রি করে দিচ্ছে। এ জাতীয় যে ট্রেডিং বিজনেস আছে এইটাকে হচ্ছে আপনাকে বলা হয় কমার্শিয়াল আইআরসি। কমার্শিয়াল আইআরসির মাধ্যমে মূলত ফিনিশ গুডস ইম্পোর্ট করা হয়, এটার ট্যাক্স ভ্যাট অনেক বেশি থাকে। আপনার এটা সব ফিল আপ করে তারপরে হচ্ছে এই আপনার হচ্ছে কমার্শিয়াল আইআরসির মাধ্যমে এলসি ওপেন করা যায়। আর যখন কোনো প্রতিষ্ঠান এটা বলতে চায় যে আমি বিদেশ থেকে বা আমি র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস বাংলাদেশে প্রোডাকশন করব, তো যখন সে মেশিন দিয়ে ফিনিশ গুডস প্রোডাকশন করতেছে তখন কিন্তু এই মেশিনের কোনো মেশিন কিন্তু সে সেল করতেছে না। একটা সহজ বিষয় হলো কি, যে যদি কোনো প্রতিষ্ঠান কোনো প্রোডাক্ট সেল করলে তাকে কিন্তু ভ্যাট অ্যাড করে দিতে হয়, ঠিক না? 15% ভ্যাট অ্যাড করে। কিন্তু আপনি ধরেন মেশিন ইম্পোর্ট করছেন, করে আপনি যদি সেল করেন তো আপনি ওই মেশিন সেল করার সময় আপনি বিলের মধ্যে 15% ভ্যাট অ্যাড করে দিতে পারেন। কিন্তু যে মেশিনটা আপনি ইনস্টলেশন করে আপনি হচ্ছেন র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস প্রোডাকশন করবেন,
ওই মেশিনের ভ্যাট দিয়ে তো আপনি ভ্যাট কালেকশন করতে পারতেছেন না, আপনি তো পার্টি থেকে কোনো ভ্যাটের কোনো ট্রানজেকশন করতে পারতেছেন না। এই জন্য আপনার এই জাতীয় যে পণ্যগুলো আছে, যদি আপনার হচ্ছে ইনস্টলেশন মেশিন পত্র আপনার নিয়ে এসে ফ্যাক্টরিতে ইনস্টল করে তারপরে আপনি যদি র মেটেরিয়ালস দিয়ে প্রোডাকশন করেন, ফিনিশ গুডস প্রোডাকশন করেন, সেক্ষেত্রে এআইটি এবং ভ্যাট এগুলা মওকুফ পাওয়া যায়। কিন্তু সেজন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আসলেই কোনো ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান, আর সেজন্য অনেকগুলা আপনার অ্যাডহক থেকে পারমিশন নিতে হয়, বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্ট সাবমিট করে দেন আপনাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি নিতে হয়। আর ইন্ডাস্ট্রিয়াল আইআরসি যখন আপনি নিবেন, তখন এই মেশিন যখন আপনি ইম্পোর্ট করবেন, তখন ট্যাক্স মানে অ্যাডভান্স এআইটি যেটা আর কি, এআইটি এবং ভ্যাট এগুলা মওকুফ পাবেন, আরো অনেক ধরনের ফেসিলিটিস পাওয়া যায়। তবে এটা যারা আপনার প্রোডাকশন বেস প্রতিষ্ঠান, তারা এই ধরনের সিস্টেম মেইনটেন করে তারপরে আপনার এলসি ওপেন করে এরপরে ইন্ডাস্ট্রিয়াল আইএসসির মাধ্যমে এলসি ওপেন করবে, এরপরে হচ্ছে মেশিনগুলা ইম্পোর্ট করবে। এখন কথাগুলো জটিল হয়ে গেল নাকি সহজ হয়ে গেল আমি বুঝতেছি না। আমি যদি আরেকটু সহজভাবে কথাগুলো বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা যে ট্রেডিং আইটেম গুলো আছে যেগুলো কিনে বিক্রি করব, এই জাতীয় শুধুমাত্র যদি বিজনেস হয়, সেক্ষেত্রে কমার্শিয়াল আইআরসি হইলেই এই কাজটা করা সম্ভব। কিন্তু যদি মেশিনারিজ দিয়ে আমরা প্রোডাকশন করে তারপরে মার্কেট বাজারজাত করা হয়, এই ধরনের প্রতিষ্ঠান হয়, তাদের কাজ হচ্ছে তারা কি করবে, তারা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি ব্যবহার করবে। কেন? কারণ ইন্ডাস্ট্রিয়াল আইআরসির মাধ্যমে সে হচ্ছে আপনার এআইটি এবং ভ্যাট এগুলা মওকুফ পাবে, এগুলা তাকে সরকারকে দিতে হচ্ছে না। এই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল আইআরসি এবং কমার্শিয়াল আইআরসির মধ্যে ডিফারেন্স। তো তারপরে হচ্ছে আপনার এলসি ওপেন থেকে ওপেন করার ক্ষেত্রে আপনার কিছু জিনিস লাগবে। যখন আপনি কোনো ব্যাংকের থ্রুতে এলসি ওপেন করবেন, ওপেন করার সময় কয়েকটা জিনিস আপনাকে লাগবে। নাম্বার 1 হচ্ছে আপনার লাগবে একটা পিআই, দ্যাট মিনস প্রোফর্মা ইনভয়েস। প্রোফর্মা ইনভয়েস বলতে কি বোঝায়? প্রোফর্মা ইনভয়েস তো আমরা অবশ্যই জানার কথা। সেটা হলো যে আসলে যদি আমরা ইম্পোর্টের ক্ষেত্রে ধরি, সেটা হচ্ছে যে প্রোফর্মা ইনভয়েস যে যার থেকে আমরা মেশিনটা পারচেস করব, সেই পার্টি আমাকে একটা অফার দিবে যে আমার কাছে এই মেশিনগুলো আছে, এটার দাম হচ্ছে এত, এই বিস্তারিত সে এরকম একটা প্রোফর্মা ইনভয়েস আমার কাছে দিবে, যেটা ইনভয়েসের মতোই, জাস্ট ইনভয়েসই, এটা প্রোফর্মা ইনভয়েস, এটা ডিটেলস আছে। এই প্রোফর্মা ইনভয়েসটা লাগবে প্রথমত। দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনার এলসি ওপেনের জন্য একটা অ্যাপ্লিকেশন, এলসি ওপেনিং অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন দিবেন ব্যাংক বরাবর যে আমি এই এত নাম্বার হচ্ছে আপনার এত ডলারের একটা এলসি ওপেন করতে চাচ্ছি, এই বিস্তারিত লিখে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমত গেল হচ্ছে আমাদের পিআই লাগবে, দ্বিতীয়ত লাগলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লাগবে, তৃতীয় লাগবে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কভার নোট বলা হয় যেটাকে। ইন্স্যুরেন্স কভার নোট মানে হচ্ছে যে আপনার যত ডলারের এলসি, এই প্রোডাক্টটা কি, এটার সিতে আসার পরে যদি ডুবে যায় তাহলে এটার ভবিষ্যৎ কি হবে। অর্থাৎ আপনি যখন কোনো মেশিনারিজ হোক আর র মেটেরিয়ালস হোক ইম্পোর্ট করতে যাবেন, তখন আপনাকে ইন্স্যুরেন্স কভার নোট মেনটেন করা লাগবে। অর্থাৎ ইন্স্যুরেন্স কভার নোট, যে কোনো কোম্পানির সাথে, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার নেগোসিয়েশন থাকবে, তাকে নির্দিষ্ট অ্যামাউন্টের ভিত্তিতে আপনার কভার নোট নিতে হবে। তাহলে আমাদের এলসি ওপেন করার সময় ইন্স্যুরেন্স কভার নোটও লাগবে। এরপরে কি লাগবে? এরপরে হচ্ছে আমাদের লাগবে ব্যাংক থেকে যখন আমি এলসিটা ওপেন করতেছি, তখন আমার অ্যাকাউন্ট থেকে 2টা টাকা ব্যাংক কাটবে। একটা হচ্ছে যখন কোনো এলসি ওপেন হয়, তখন এলসি ওপেনিং চার্জ একটা টাকা তারা কাটে। এটা হতে পারে হচ্ছে আপনার এলসি ডলার, যত ডলারের এলসি আপনি ওপেন করবেন তার হয়তো 0.25% হতে পারে অথবা 0.2%, এটা ভেরিয়েবল, চেঞ্জ হয়। আর এটা মূলত হচ্ছে ব্যাংকের সাথে যে কন্ট্রাক্ট থাকে, এই কন্ট্রাক্টে এই বিষয়টা ডিটেলস লেখা থাকে আর কি, যে আপনাকে আপনার এলসি ওপেনের ক্ষেত্রে তারা কত পার্সেন্ট এলসি ওপেনিং চার্জ নেবে। আর ব্যাংক আরো একটা টাকা কাটবে, সেটা হচ্ছে এলসি মার্জিন, যেটা আমরা একটু আগে ব্রিফ করেছি যে এলসি মার্জিনটা কি। এলসি মার্জিনটা হচ্ছে মূলত একটা জামানত, যে আপনি এলসি ওপেন করলেন, যদি $50,000 এলসি ওপেন করেন আর ব্যাংকের সাথে যদি আপনার 10%-এর কোনো একটা চুক্তি থাকে, সেক্ষেত্রে 10% মানে $5,000 এর যে ভ্যালু, $10,000 হইতে যত টাকা লাগে টাকায় কনভার্ট করে ওই টাকাটা
আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে রাখবে। তবে মার্জিনটা তারা আপনি যখন ফাইনালি পেমেন্ট করে দিবেন, টাকা যখন আপনি ধরেন মেশিন চলে আসছে, আসার পরে যখন ফাইনালি যখন ব্যাংকের যত টাকা আছে পেমেন্ট কমপ্লিটলি পেমেন্ট হয়ে যাবে, তখন আপনার মার্জিনের টাকাটা ব্যাংক ফেরত দিবে। কিন্তু এলসি ওপেনিং চার্জ, এটা আপনার এই এলসির কস্টিং এর মধ্যে চলে যাবে, এটা হচ্ছে আপনার খরচ, এটার আর কোনো ফিডব্যাক নেই। তো এই দুইটা টাকা হচ্ছে ব্যাংক কাটবে। আর আমরা 4টা জিনিস দিয়ে ডকুমেন্ট দিয়ে এরপরে হচ্ছে আমরা এলসি ওপেন করব। আর এলসি ওপেন করার পরে আপনার এটার একটা পিরিয়ড থাকে 3 মাস 4 মাস, যেহেতু বিদেশ থেকে একটা জিনিস আসবে, জাহাজে করে আসবে, তো আসার ক্ষেত্রে এটা কতদিন লাগবে ইত্যাদি ইত্যাদি এগুলা ডিটেলস থাকে, পিআই এর মধ্যে থাকে। এলসি যখন ব্যাংকের কাছে সব পেপারস আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, করার পরে ব্যাংক এটার মাধ্যমে একটা এলসি কপি রেডি করবে। এলসি কপি রেডি করে এটা আবার প্রুফ দেখার জন্য আপনাকে দিবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিবে। যারা কমার্শিয়াল নিয়ে কাজ করে তারা দেখবে যে যত টার্মস এন্ড কন্ডিশন বা এলসি রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, কভার নোট নাম্বার ঠিক আছে কিনা, এলসি নাম্বার ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে আপনার পিআই নাম্বার থাকে, পিআই এর ডেট থাকে, পিআই এর ভ্যালু থাকে, তারপরে এটা কি জাহাজে আসবে নাকি গাড়িতে আসবে ইত্যাদি ইত্যাদি ডিটেলস থাকে, সবকিছু ঠিক আছে কিনা এটা কমার্শিয়াল সেকশন দেখবে। দেখার পরে যদি বলে যে হ্যাঁ সব ঠিক আছে, তখন ব্যাংক কি করবে, এই এলসিটাকে সুইফট করে দিবে। সুইফট করা মানে হচ্ছে আপনার ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংক হয়ে যার যার মাধ্যমে ইম্পোর্টের যে প্রাথমিক প্রক্রিয়া, যখন এলসি ওপেন আপনার এলসি সুইফট করে দিবে, প্রাথমিকভাবে আপনার এলসির যে কর্মকাণ্ড এটা শুরু হয়ে গেল, আর ফর্মালি শুরু হয়ে গেল। এটা হচ্ছে আপনার এলসি ওপেন করার সময় যে ইনফরমেশন বা যে জিনিসগুলো লাগে সেই বিষয়গুলো। এরপরে আপনার যতদিন লাগে, দেখা যাচ্ছে যে 3 মাস হয়ে গেছে, কিন্তু আপনার এই সময় মাল আপনার পোর্টে চলে আসার কথা, বাট পোর্টে আসে নাই, আসতে দেরি করতেছে, আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু এলসির একটা এক্সপায়ারি ডেট থাকে, ভ্যালিডিটি থাকে, যে কতদিন এটা পোর্টে আসবে, এটার একটা পিরিয়ড থাকে। যদি আপনার এই পিরিয়ডটা কোনো কারণে এক্সিট করে যায়, সেক্ষেত্রে বা আরো বিভিন্ন কারণ থাকতে পারে, যে আপনার কোনো একটা টার্মস এন্ড কন্ডিশন পার্টির সাথে আপনার মিলতেছে না, এরকম অনেক বিষয় থাকতে পারে। এলসির কোনো কিছু চেঞ্জ করা লাগতে পারে, যেটাকে বলা হয় এলসি অ্যামেন্ডমেন্ট। তো এলসি অ্যামেন্ডমেন্ট যখন করা হয়, তখন আবার ব্যাংক একটা চার্জ কাটে, আলাদা একটা চার্জ কাটে, এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ। আর এটা হচ্ছে মূলত এলসির যদি কোনো কারেকশন করতে হয়, কোনো কলাম চেঞ্জ করতে হয়, কোনো বিষয়ে টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করতে হয়, সে অথবা ডেট বাড়াইতে হয়, এই সমস্ত ক্ষেত্রে আপনার এলসি অ্যামেন্ডমেন্ট করা লাগে। এবং এলসি অ্যামেন্ডমেন্ট করতে গেলেও এটাকে একটা চার্জ দিতে হয়। তো এটা মোটামুটি ব্যাংকের মাধ্যমে যখন আপনার ফুললি প্রসেস হয়ে এক্সপোর্টার মাল পাঠাই দিবে জাহাজে করে, বাংলাদেশের যে পোর্ট আছে এই পোর্টে যখন আপনার এই মেশিনটা চলে আসবে, আমরা কিন্তু ফিক্সড অ্যাসেটে একটা মেশিন পারচেজের ফুল প্রক্রিয়া, যেটা এলসির মাধ্যমে বিদেশ থেকে নিয়ে আসার ক্ষেত্রে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন পোর্টে চলে আসবে, আসার পরে ততক্ষণে আপনার এক্সপোর্টার যে তার কাছে একটা ডকুমেন্ট তৈরি হবে, এই মালের ডিটেলস বর্ণনা, সে যে এলসি ওপেন করছে, সে ওখানে যে সিস্টেম গুলো মেনটেন করে আসছে, মালের বিস্তারিত বিষয়গুলো দিয়ে যে পেপারস গুলো থাকবে, এই পেপারসটা আপনার ব্যাংকের কাছে চলে আসবে। ব্যাংক তখন আপনাকে ইনফর্ম করবে যে আপনার প্রোডাক্টটা চলে আসছে, অথবা আমাদের হাতে আপনার ডকুমেন্টটা চলে আসছে। অনেক সময় ডকুমেন্ট আগে চলে আসে, মাল পরে আসে, অনেক সময় ডকুমেন্ট মাল চলে আসছে, ডকুমেন্ট পরে আসে, এরকম কেসও হয়। তো সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কপি ডকুমেন্টও নেওয়ার সুযোগ থাকে, যে মাল পোর্টে চলে আসছে কিন্তু ব্যাংকের কাছে ডকুমেন্ট আসে নাই, আপনি চাচ্ছেন মালটা ছাড়াই নেওয়ার জন্য। মালটা যখন পোর্টে আপনার চলে আসবে, আসার পরে যদি এখানে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদের বাইরে যদি আপনি পোর্টে মাল রাখেন, প্রতিদিন হিসাবে আপনাকে কিন্তু জরিমানা গুনতে হবে, শেড ভাড়া গুনতে হবে, পোর্টকে আপনাকে টাকা দিতে থাকতে হবে। এই জন্য পোর্টে যখন মাল চলে আসে, তখন সবাই চায় যে দ্রুত মালটাকে ছাড়াই নেওয়ার জন্য, কারণ ওটার একটা পিরিয়ড আছে, একটা সময় আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা রাখবে, এরপর থেকে তারা চার্জ যোগ করতে থাকবে, পোর্ট চার্জ যোগ করতে থাকবে। সেজন্য
দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার মাল পোর্টে চলে আসছে কিন্তু ডকুমেন্ট ব্যাংকের কাছে এখন এসে পৌঁছায় নাই, তখন কি করে যিনি এক্সপোর্টার আছেন তিনি ডকুমেন্টের যেই সফট কপি আছে, ফটোকপি আছে, আমরা একটু মনে হয় যে কোন জায়গা থেকে যেন সাউন্ড আসতেছে, আমরা যদি একটু মিউট হয়ে যাই, মিউট করে দিলাম আপনারা একটু, ওকে। তো এরপরে কি হবে, যদি এরকম কেস ঘটে তখন কি করবে, এক্সপোর্টার ওই ডকুমেন্টের যে সফট কপিটা আছে মেইলে ইম্পোর্টারের কাছে পাঠাই দিবে। ইম্পোর্টার কি করবে, এটাকে প্রিন্ট করে নিয়ে ব্যাংকের কাছে যাবে, ব্যাংক কি করবে, এটাকে আপনার এন্ডোর্স করে দিবে। ব্যাংক যদি এটাকে এন্ডোর্স করে তাহলে মোটামুটি কথা সে এই ডকুমেন্ট দিয়েও মাল ছাড়াইতে পারবে। এটাকে বলা হয় হচ্ছে কপি ডকুমেন্ট। আর যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট চলে আসে তাহলে তার কোনো কথাই নেই, ব্যাংক আপনাকে এন্ডোর্স করে দিবে। এরপরের কাজ হচ্ছে আপনার সিএনএফ এর কাজ। তো সিএনএফ হচ্ছে কাস্টমস এন্ড ফরওয়ার্ডিং। কাস্টমস এন্ড ফরওয়ার্ডিং মানে হলো যে ইম্পোর্টের যে প্রক্রিয়া আছে বা কাস্টমসে মাল আসার পরে কাস্টমস থেকে প্রোডাক্ট রিসিভ করার যে প্রক্রিয়া আছে, হ্যাঁ, এই প্রক্রিয়াটা সিএনএফ এর মাধ্যমে সমাধান করতে হয়। অধিকাংশ প্রতিষ্ঠানই আলাদা সিএনএফ এজেন্টের মাধ্যমে এই কাজটা করে থাকে। সিএনএফ এজেন্টের নিজস্ব লাইসেন্স থাকে, তারা আপনার হচ্ছে এই যে বিল অফ এন্ট্রি, অ্যাসেসমেন্ট নোটিস, এগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। বিল অফ এন্ট্রি কি, অ্যাসেসমেন্ট নোটিস কি, তারপরে বিল অফ এন্ট্রির মধ্যে আপনার এটিভি, ভ্যাট, অ্যাডভান্স ট্যাক্স ইত্যাদি থাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে র মেটেরিয়ালস আমাদের একটা ক্লাস আছে, ওখানে আপনাদেরকে ডিটেলস দেখানো হবে যে একটা বিল অফ এন্ট্রির মধ্যে কি কি খরচ থাকে, ট্যাক্স ভ্যাটের কি ইস্যুগুলো থাকে, এগুলা কিভাবে মেইনটেইন করা হয় এবং আমরা টালিতে সেটা কিভাবে মেইনটেইন করব, এই বিষয়গুলো আপনাদের একটা ক্লাসের মাধ্যমে দেখাবো। তবে আজকে আমরা সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তো এরপরে এই কপি ডকুমেন্ট যখন আপনি পাবেন, আপনি ধরেন আপনার কোন একটা সিএনএফ এজেন্ট আপনার সাথে নেগোসিয়েশন আছে, সেই সিএনএফ এজেন্টের কাছে আপনি ডকুমেন্টটা দিবেন, দেওয়ার পরে সে কি করবে, কাস্টমস থেকে ডিউটি ট্যাক্স বা যেটাটুকু আছে ওখানকার খরচ পরিশোধ করে দেন আপনাকে এই মেশিনটা কোন একটা ট্রাক বা গাড়িতে করে পোর্ট থেকে আপনার গোডাউনে পাঠাবে। গোডাউন পর্যন্ত আসতে যত খরচ আছে সব খরচ মিলে, ইম্পোর্টের খরচ A to Z যত খরচ আছে এবং ইনস্টলেশন করা পর্যন্ত যত খরচ হবে সমস্ত খরচ আমাদের প্রাথমিকভাবে থাকবে কারেন্ট অ্যাসেটের আন্ডারে এবং টোটাল খরচটাই আমরা পরবর্তী সময়ে ফিক্সড অ্যাসেটের আন্ডারে ট্রান্সফার করে নিব। এইটা হচ্ছে টোটাল আপনার ইম্পোর্টের ক্ষেত্রে। একটা মেশিন যদি আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতে যাই, সব মিলে আমাদের এই ধাপ বা এই প্রসিডিউর গুলা মেনটেন করে তারপরে কোন একটা মেশিনারিজ অথবা র মেটেরিয়ালস পারচেজ আর মেশিনারিজ পারচেজের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা শুধুমাত্র আজকে মেশিনারিজ বিষয়টা ডিসকাস করলাম, র মেটেরিয়ালস নিয়ে আমরা আরেক দিন আলোচনা করব। র মেটেরিয়ালস এবং মেশিনারি ইম্পোর্ট দুইটাই, বাট দুইটার মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স কতটুকু আছে সেটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। তো ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু এতগুলা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। এরপরে যদি ধরেন যে এমন হয় যে ব্যাংকের মাধ্যমে আপনার কথা হইলে ব্যাংকের সাথে যে আমি যে মেশিনটা ইম্পোর্ট করতেছি এই ইম্পোর্টের এই মেশিনটার যেটা ভ্যালু আছে এই ভ্যালুটা আমি পেমেন্ট করব না, এটা ব্যাংক তুমি পেমেন্ট করে দাও, আমি তোমাকে কি করব পরবর্তী সময়ে ধাপে ধাপে কিস্তিতে পরিশোধ করব। তখন কি হবে, এইটার সাথে আপনার ইন্টারেস্ট যোগ হবে বা প্রফিট যোগ হবে। ইসলামী ব্যাংকিং সিস্টেমে যেটাকে প্রফিট বলে, আদার্স ব্যাংক সেটাকে ইন্টারেস্ট বলে, বা যে প্রক্রিয়া আছে আর কি, শরিয়া ব্যাংকিং তারা তাদের সিস্টেমে মেনটেন করবে, আর যেগুলো সুদী ব্যাংক তারা তাদের মতো মেনটেন করবে। যে ব্যাংকের সাথে আপনার রিলেশন, প্রতিষ্ঠানের রিলেশন, সেই অনুযায়ী আপনি এটাকে ট্রিটমেন্ট করবেন। তো এই হলো মোটামুটি আমাদের প্রসেস বা সিস্টেম, যে আমরা আসলে একটা হচ্ছে আপনার একটা মেশিনারি যদি আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতে যাই তো আমাদের এই ধাপগুলো অতিক্রম করতে হবে। এখন আমরা আসি যে আমরা যখন এলসি ওপেন করতেছি, আমাদের অন্যান্য যে কাজগুলা এগুলো কমার্শিয়াল তার সিস্টেমে মেনটেন করবে। ওখানে কিন্তু এলসি ওপেনের সময় আরেকটা জিনিস লাগে। এলসি আমরা বলছিলাম এলসি ওপেনের সময় একটা অ্যাপ্লিকেশন লাগবে, পিআই লাগবে, তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কভার নোট লাগবে, আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লাগবে হচ্ছে আপনার এলসি
ওপেনিং ফর্ম, একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা প্রত্যেক ব্যাংকের কাছেই ফর্ম থাকে। ফর্ম যখন আপনি কোনো ব্যাংকের সাথে কন্ট্রাক্টে যাবেন তখন ব্যাংক আপনাকে ফর্ম দিয়ে দিবে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে। আর ফর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে এইচএস কোড। এইচএস কোডটা হচ্ছে মূলত প্রত্যেকটা আইটেমের একটা আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ওই কোডটা ইন্টারন্যাশনাল একটা কোড, যেটার মাধ্যমে যে কোনো দেশের পোর্ট বুঝতে পারে যে আসলে এইখানে কি প্রোডাক্ট আসতেছে, কোন জাতীয় প্রোডাক্ট। মানে কি প্রোডাক্ট বলতে ওয়ান বাই ওয়ান তো হিসাব করবে না, হিসাব করবে যে এটা কোন জাতীয় প্রোডাক্ট, এটা কি মেটালিক প্রোডাক্ট নাকি এটা প্লাস্টিক প্রোডাক্ট, না এটা কি দাহ্য জাতীয় কোনো প্রোডাক্ট, না তৈলাক্ত কোনো প্রোডাক্ট। এইটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এইচএস কোড আছে, আর এইচএস কোডের আলাদা বই আছে। আপনার চাইলে বই কিনেও আপনারা দেখতে পারেন যে আসলে কোন এইচএস কোডের আন্ডারে কি কি প্রোডাক্ট আছে। তো যারা বিশেষ করে কমার্শিয়াল সেকশনে কাজ করে তাদেরকে এই জিনিসগুলো অনেক ভালোভাবে রপ্ত করতে হয়, জানা থাকতে হয়, এই বইগুলো তাদের হাতে রাখা লাগে। অনেক সময় যদি আপনি ভুল ইনফরমেশন দেন, এইচএস কোডের ভিত্তিতে অনেক কিছু হয়, যেমন হচ্ছে যে আপনি কত পার্সেন্ট ডিউটি ট্যাক্স দিবেন, এইটাও কিন্তু আপনার নির্ভর করে এই এইচএস কোডের উপরে। আপনি একটা প্রোডাক্ট আনতেছেন, এখানে অন্য একটা প্রোডাক্টের যদি আপনি এইচএস কোড ব্যবহার করে ফেলেন ভুলবশত, তখন দেখা যাবে যে আপনার এটা পোর্ট থেকে আপনি আর ছাড়াইতে পারতেছেন না, তখন বলবে যে তুমি এটা, মানে এই জটিলতাগুলো তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে সঠিক এইচএস কোড ব্যবহার করা হয়েছে, কিন্তু কাস্টমস যখন এটা অডিট করছে যে কি মাল আছে, অনেক সময় দেখা যায় কাস্টম কি করে, যখন মাল আসছে আসার পরে সে চেক করে যে এই এইচএস কোডের আন্ডারে কি কি আছে, এগুলো তো ওদের জানা থাকে, মুখস্থই থাকে, কারণ ওরা এই জিনিসগুলা নিয়েই কাজ করে। এখন দেখা যাচ্ছে যে এমন একটা জিনিস ও ওইটার সাথে এটা সিমিলার বুঝতেছে না, এই ক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় আটকায় দেয়। আবার অনেক ধরনের কাহিনী আছে, সেটা আপনারা ভালোই বুঝেন, যেহেতু এটা সরকারি বিষয়, অনেক ধরনের কাহিনী টাহিনী করে এরপরে আবার এগুলাকে পোর্ট থেকে ছাড়াইতে হয় আর কি। তো এই হলো মোটামুটি, যদি আমরা বিদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করি তার ফুল প্রসিডিউর, যেটা আপনাদের সামনে ব্রিফ করলাম। এটা যদি আপনাদের ইম্পোর্ট বা কমার্শিয়াল সেকশনে কেউ কাজ করে থাকেন তারা সহজে বুঝতে পেরেছেন, আর যারা কমার্শিয়াল সেকশনে কাজ করেন নাই এরকম যারা আছেন তাদের কাছে একটু কঠিন মনে হবে। তবে ভিডিওটা আপনারা 3-4 বার দেখবেন, আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রয়োজনে একটা ডায়েরি নিয়ে বসে আপনি নোট করে রাখলে ভবিষ্যতে কোনো সময় হয়তো আপনার এটা কাজে দিবে। এবং আপনার প্রতিষ্ঠানে যদি কমার্শিয়াল সেকশন থাকে তাদের সাথে আপনি আলাপ আলোচনা করতে পারেন যারা পরিচিত আছে, তখন বিষয়গুলো বুঝতে আরো বেশি সহজ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা অল্প একটু ট্রিটমেন্টে যাই। আমরা খুব বেশি আজকে ট্রিটমেন্টে যাব না, আমরা প্রাথমিকভাবে কিছু কাজ শিখবো। আর আগামী যে ক্লাসটা থাকবে ওই ক্লাসে আমরা তো এত সময় পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে থিওরিক্যাল কথা, আর প্র্যাকটিক্যাল আমরা সিস্টেমে কিভাবে মেনটেন করবো এই জিনিসগুলো অল্প কিছু আমরা এখন দেখাবো। আর আগামীকালকে ইনশাল্লাহ এটাকে কমপ্লিট করে ফেলবো, যে একদম এলসি ওপেন থেকে শুরু করে এলসি ক্লোজ করা পর্যন্ত এবং সেটাকে ফিক্সড অ্যাসেটে ট্রান্সফার করা পর্যন্ত যে যতগুলো ধাপ আছে এবং আমাদের টালিতে সেটা কিভাবে মেনটেন করতে পারি এই বিষয়গুলো। তো যখন আমরা এলসি ওপেন করব তখন আমরা বলছি যে আমাদেরকে দুইটা খরচ এখানে মেনটেন করতে হবে, একটা হচ্ছে এলসি ওপেনিং চার্জ, আরেকটা হচ্ছে এলসি মার্জিন। এই দুইটা আমাদের অ্যাকাউন্ট থেকে চলে যাবে। সেজন্য আমরা এ জাতীয় যে ট্রানজেকশন গুলো আছে, আমরা যখন এলসি ওপেন করব, এখন থেকে এলসি ওপেন থেকে শুরু করে যত টাকা আমাদের খরচ হবে, এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই মেশিন আমাদের গোডাউনে ইনস্টলেশন না হবে ততক্ষণ পর্যন্ত এটা কারেন্ট অ্যাসেটের আন্ডারে থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এলসি ওপেন থেকে শুরু করে খরচ হইতেছে, বিভিন্ন খরচ হইতেছে, এই হওয়াটা ধাপে ধাপে যতক্ষণ যেখানে যেটা হচ্ছে সেটাকে আমরা কোথায় রাখবো? কারেন্ট অ্যাসেটের আন্ডারে রাখবো। কিভাবে রাখবো সেটা আমরা একটু দেখতেছি। আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট অপশনে, এবং এখান থেকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, এবং গ্রুপের নাম দেব আমরা হচ্ছে এলসি ইন ট্রানজিট নামে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, এবং এই এলসি ইন ট্রানজিটটা থাকবে আমাদের কার আন্ডারে? কারেন্ট অ্যাসেটের আন্ডারে, ঠিক আছে? এটা আমাদের প্রাথমিকভাবে অ্যাসেট,
কারেন্ট অ্যাসেট, আমাদের আছে যে কোনো সময় এটা আমাদের থেকে চলে যাবে টাকাটা। এই জন্য এটাকে আমরা ক্রিয়েট করতেছি, এলসি ইন ট্রানজিটটা ক্রিয়েট করতেছি কারেন্ট অ্যাসেটের আন্ডারে দিয়ে আমরা এন্টার দিয়ে এটাকে সেভ করলাম। এবার এলসি রিলেটেড যে ট্রানজেকশন গুলা হবে সেইগুলাকে আমরা লেজার হিসেবে ক্রিয়েট করব। তা আমরা যাচ্ছি হচ্ছে ক্রিয়েট অপশনে এবং এখান থেকে আসলাম লেজার। তো আমরা প্রথমে বললাম যে আমাদের একটা এলসি ওপেনিং চার্জ লাগবে, এই জন্য আমরা একটা হেড ক্রিয়েট করতেছি এলসি ওপেনিং চার্জ। এলসি ওপেনিং চার্জটা আমাদের চলে যাবে এলসি ইন ট্রানজিটের আন্ডারে। এরপরে আমাদের যেভাবে যেটা আসে এভাবে রেখে এন্টার দিয়ে আমরা সেট করে দিচ্ছি। এরপরে আরেকটা আসবে কি এলসি মার্জিন। এলসি মার্জিন এটাকেও আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে ক্রিয়েট করব। এলসি মার্জিন ক্রিয়েট করলাম। এরপরে আমাদের আরেকটা খরচ ব্যাংক রিলেটেড খরচ থাকবে, সেটা কি যদি প্রয়োজন হয়, কোনো কোনো এলসির ক্ষেত্রে প্রয়োজন হবে, কোনো কোনো এলসির ক্ষেত্রে প্রয়োজন হবে না, কিন্তু আমাদের একটা লেজার সেজন্য ক্রিয়েট করে রাখতেই হবে। যখন আমাদের এই রিলেটেড খরচ আসবে তখন আমরা এটা মেনটেন করব, আর যদি এই রিলেটেড খরচ না আসে তো আমাদের তো এটা বাদ যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের লেজার থাকতে হবে। লেজারটা যদি আমরা যেটাকে আমরা বলছিলাম এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ, তো আমরা এখানে আরেকটা লেজার ক্রিয়েট করতেছি অ্যামেন্ডমেন্ট, সরি এলসি, ওকে, এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ, সেটাকেও আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে ক্রিয়েট করে রাখলাম। আর এলসি ওপেন হওয়ার সাথে সাথে ব্যাংক যখন আপনার ব্যাংক থেকে এলসি মার্জিনটা কেটে নিবে, আপনি কি জানেন যে আমাদের ক্লাস হচ্ছে, মেসেজ দিচ্ছে নেট প্রবলেম, আচ্ছা ওকে। তো এলসি আমরা এলসি আরেকটা ক্রিয়েট করলাম কি, যখন আমরা এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ যদি আমাদের প্রয়োজন তখন আমরা এটাকে ক্রিয়েট করব। আর যখন আমরা এলসি ওপেন হবে ব্যাংক থেকে, যখন এলসি ওপেন হবে তখন ব্যাংক কিন্তু এলসি ওপেন হওয়ার সাথে সাথে একটা নাম্বার ফেলবে। ধরেন যদি আমাদের ডাচ বাংলা ব্যাংক, যেহেতু আমাদের একটা ব্যাংক আছে, আমরা যদি আরেকটা ব্যাংকও এখানে ক্রিয়েট করে রাখি, আমরা ওখানে আচ্ছা ডাচ বাংলা ব্যাংকই থাক, ব্যাংক তো আপনারা ক্রিয়েট করতে পারবেনই, আমরা তো ব্যাংক ক্রিয়েট করা দেখাইছি। আপনার যদি 10টা ব্যাংকের অ্যাকাউন্টও থাকে সেটাও আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা কি করতেছি এখান থেকে এলসি যখন ধরেন যে ডাচ বাংলা ব্যাংকের সাথে আমাদের একটা কমিউনিকেশন হয়েছে, রিলেশন হয়েছে, তো সেখানে যখন এলসি ওপেন হবে হওয়ার সাথে সাথে তারা এলসি একটা নাম্বার ফেলবে, এজন্য ওই নাম্বারটাকেও আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে ক্রিয়েট করে রাখবো। ধরেন এটা দিলাম হচ্ছে DBBL, দেখা যাচ্ছে 2-3টা ব্যাংক থেকে যদি হয়, তো সেক্ষেত্রে যদি আমরা এই শর্ট ফর্মটা আগে ইউজ করি তাহলে বুঝতে পারবো যে এটা কোন ব্যাংকের এলসি। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে এক ব্যাংকের সাথে আমি লেনদেন করলাম 2 বছর, করার পরে অন্য ব্যাংকে আমি চলে গেলাম, তখন কোনটা কোন ব্যাংকে ছিল এটা বোঝার জন্য জাস্ট আমরা DBBL টা এনে ইউজ করলাম। এরপরে এলসি নাম্বার দিয়ে যে নাম্বারটা আছে আমরা এখানে ধরেন এইটাই হচ্ছে আমাদের এলসি নাম্বার, দেওয়ার পরে এন্টার দিলাম এবং এটাকে আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে ক্রিয়েট করে এটাকে রেখে দিলাম। প্রাথমিকভাবে আমরা এলসি নাম্বারটাকে টাচ করব না, এটা আমাদের তৈরি করা থাকবে। আমরা সর্বশেষ যখন এটাকে ফাইনাল হয়ে যাবে সব খরচ, তখন আমরা সব খরচটা এলসি তে আমরা ট্রান্সফার করব, সেটা আমরা সামনে দেখাই দিব, এটা নিয়ে আপনাদের টেনশন করা দরকার নাই। এরপরে আমাদের আরো অনেক কিছু লাগবে, আমাদের এখানে কিছু খরচ আছে, যেমন হচ্ছে যে আপনাদের একটা আছে হচ্ছে ডিউটি ট্যাক্স, একটা খরচ লাগতে পারে, যেটা হচ্ছে আপনার কোনো ইয়া নাই, ডিউটি ট্যাক্স ইম্পোর্টের এগেনস্টে কাস্টমস ডিউটি যেটাকে বলা হয়। তো আমরা সিএনএফ কস্ট নামে একটা সিএনএফ কস্ট নামে একটা লেজার ক্রিয়েট করে রাখতেছি। সিএনএফ রিলেটেড কাস্টমস এন্ড ফরওয়ার্ডিং রিলেটেড যে এক্সপেন্স গুলো আছে আমরা এখানে দিয়ে রাখবো।
এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় এরকম হইতে পারে অ্যাকাউন্টিং বিষয়, সেটা হলো যে কোনো একটা প্রতিষ্ঠান যার সাথে কোনো একটা সিএনএফ প্রতিষ্ঠান, মানে কাস্টমস এন্ড ফরওয়ার্ডিং, যারা ইম্পোর্টের সাথে রিলেটেড কাজ করে, এরকম প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা রিলেশন হইলো এবং সে কি করলো, যখন আমাদের ইম্পোর্টের প্রয়োজন হয় আমরা কাগজপত্র তাকে দিয়ে দেওয়ার পরে সে তার মতো করে কাজ আগাইতে থাকে। এরপরে বললো যে এখন ইমার্জেন্সি 5 লাখ টাকা পাঠাই দিল। এরপরে সে তার মতো করে নিজের কিছু খরচ টরচ করে আপনার থেকে কাস্টমস থেকে মালটা ছাড়াই দেওয়ার পরে এরপরে সে কি করলো, একটা বিল থ্রো করলো প্রতিষ্ঠানের কাছে যে আমি টোটাল আমার এই 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 যে যে এলসিটা, এটা টোটাল রিটায়ারমেন্ট করতে বা এটাকে আমার গোডাউন মানে পোর্ট থেকে কমপ্লিটলি ছাড়ানোর ক্ষেত্রে আমার টোটাল এত টাকা বিল হইছে, ধরেন সেটা হইলো 6 লাখ টাকা, আর আমি অ্যাডভান্স দিয়েছি আপনাদের থেকে 5 লাখ, তো এখন আমি আরো 1 লাখ টাকা পাবো, এরকম ধরনের ট্রানজেকশন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যখনই কারোর সাথে এই ধরনের লেনদেন থাকবে তাকে আমরা ধরেন এই সিএনএফ কস্টটা আমরা একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন এ ধরনের যদি ডাবল এন্ট্রি সিস্টেম হয়, যেটাকে আমরা প্রভিশনাল এন্ট্রি বলি, এ ধরনের সিস্টেম হলে তখন আমাদেরকে আরো একটা লেজার ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করতে হবে, আমরা সিএনএফ কস্ট কিন্তু একটা ক্রিয়েট করছি অলরেডি, এখন আবার আরেকটা লেজার ক্রিয়েট করতেছি। দেখেন আমরা গেলাম হচ্ছে ক্রিয়েট অপশনে যাচ্ছি, ক্রিয়েট থেকে লেজার ক্রিয়েট করব কাকে, আমরা করতেছি যে সিএনএফ প্রতিষ্ঠান আপনার সাথে এই ধরনের বাকি বিজনেস করতেছে, সে ছাড়াই দিচ্ছে, আপনি তারা টাকা দিচ্ছেন, তার মতো করে সে কাজ করতেছে, আবার তার যখন দরকার হচ্ছে টাকা নিচ্ছে, এই ধরনের লেনদেন যখন থাকে সেক্ষেত্রে আমরা তাকে সানডি ক্রেডিটর্স এর আন্ডারে ক্রিয়েট করবো। ধরেন সিএনএফ ট্রেড লিমিটেড, এটা হচ্ছে ওই প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা এলসির কাজ করি। তো তাকে আমরা কোথায়, যেহেতু তার সাথে আমার লেনা দেনা হয়, সে সবসময় আমার কাছে কোনো না কোনো টাকা পায়, তো যখনই পাওনাদার এরকম কেউ হবে তাকে আমরা সানডি ক্রেডিটর্স এর আন্ডারে ক্রিয়েট করব। আর আমরা যাদের কাছে প্রোডাক্ট সেল করব তাদেরকে তৈরি করব সানডি ডেটার্স এর আন্ডারে। তাহলে সানডি ক্রেডিটর্স হচ্ছে কে, সানডি ক্রেডিটর্স নিয়ে আমরা পরে কথা বলবো, এখন যদি কথা বলতে চাই তাহলে অনেকের কাছে এটা জটিল মনে হবে। তা আমরা সহজভাবে আপাতত এতটুকু বুঝে রাখি যে সিএনএফ ট্রেড হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যার সাথে আমার এরকম বাকি বিজনেস হয়, সে কখনো তার সাথে সে পেমেন্ট করে দেয়, আবার তার কাছে আমি দেনা হই, আবার তাকে আমি পেমেন্ট করি, এরকম সিচুয়েশন হইলে সেই ব্যক্তিকে আমরা ক্রিয়েট করব সানডি ক্রেডিটর্স এর আন্ডারে। এরপরে যেভাবে আছে এভাবে আমরা এন্টার দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি, ব্যাস। তাহলে আমাদের এটা এরকম একটা ফিগার তৈরি হয়ে গেল। আর আরো হইতে পারে, আমরা এখানে কয়েকটা লেজার ক্রিয়েট করলাম, আরো কিছু লেজার ক্রিয়েট করব। আমরা আবারও ক্রিয়েট অপশনে যাচ্ছি এবং এখান থেকে লেজার ক্রিয়েট করতেছি। লেজারে যে আমাদের যে কভার নোট আছে, এটা আমরা ইন্স্যুরেন্স কভার নোট নামে একটা হেড ক্রিয়েট করে রাখতে পারি। ইন্স্যুরেন্স কভার নোট এটাকে আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে ক্রিয়েট করব। সরি, এলসি ইন ট্রানজিটের আন্ডারে ইন্স্যুরেন্স কভার নোট তৈরি করব। এখন এখানেও সেম, আপনার যদি সিএনএফ এজেন্টের মতো কেস এখানে থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যখন কভার নোট লাগতেছে তখন আপনি কভার নোট ওর থেকে নিয়ে নিচ্ছেন, আবার পরবর্তী সময় সে আপনাকে বিল সাবমিট করতেছে, আপনি পরবর্তী সময় আবার পেমেন্ট করতেছেন, অথবা আংশিক পেমেন্ট করতেছেন, আবার 4-5টা বিল মিলে পেমেন্ট করতেছেন। তখন কিন্তু তার সাথে দুইটা লেনদেন হচ্ছে। একটা হচ্ছে যে আমার যখন এলসি ওপেন হয়ে যাবে, আমি যখন প্রোডাক্ট রিসিভ করব, তখন কিন্তু আমার ইন্স্যুরেন্সের টোটাল যে কস্টটা, এটা কিন্তু আমার আইটেমের মধ্যে যেটা আমি ইম্পোর্ট করতেছি তার কস্টিং হিসেবে আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য ইন্স্যুরেন্স
কভার নোটে যে ফুল ফিগার এটা কিন্তু আমার লাগবে, কিন্তু যে ব্যক্তির সাথে আমার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যেই লেনাদেনা থাকবে তাকে আমরা এখানে ক্রিয়েট করে রাখবো। এখানে আমরা এটাকে ইন্স্যুরেন্স কভার নোটটা দিচ্ছি এলসি ইন ট্রানজিটের মধ্যে। আর ধরেন দিলাম হচ্ছে পপুলার ইন্স্যুরেন্স, পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি, সে তার সাথে আমার এরকম লেনদেন হয়। তো আমি তাকে কি করলাম, এখানে তাকে আমি ক্রিয়েট করব কোথায়, সানড্রি ক্রেডিটরস এর আন্ডারে। আশা করি আপনারা বুঝতে পারছেন সিএনএফ এর যেটা যেভাবে মেনটেন করলাম, মানে লেনা দেনা যদি বাকি বকেয়া থাকে তখনই আমরা খরচের হেডটা ক্রিয়েট করব হচ্ছে এলসি ইন ট্রানজিটের আন্ডারে, আর যে কোম্পানির সাথে লেনদেন সেটা আমরা করব সানড্রি ক্রেডিটরস এর আন্ডারে। আর ক্রিয়েট করার পরে আমরা এখানে এন্টার দিয়ে সেভ করে দিব। তো এটা দুইটা আমরা জিনিস করলাম। আর এরপরে হচ্ছে আমাদের আরো কিছু লেজার লাগবে এলসি ইয়া করার সময়। তো সেগুলো যদি আমরা এলসি ওপেন করার সময় আপনাকে এলসি রিটায়ারমেন্ট চার্জ নামে একটা চার্জ থাকতে পারে। যখন আপনি ডকুমেন্ট ব্যাংক থেকে রিসিভ করতেছেন, যেটা আমি বললাম যে কপি ডকুমেন্টই হোক অথবা ব্যাংকের কাছে যখন ডকুমেন্ট চলে আসছে, এটা ইন্ডোর্স করার সময় অনেক সময় ব্যাংক একটা চার্জ কাটে। তো এরকম যদি চার্জ কাটে তাহলে আমরা এটাকে দিতে পারি ইন্স্যুরেন্স রিটায়ারমেন্ট চার্জ, সরি এলসি রিটায়ারমেন্ট চার্জ। এটাকে আমরা দিচ্ছি এলসি ইন ট্রানজিটের আন্ডারে। এখন অনেকের কাছে প্রশ্ন হইতে পারে যে এলসি রিটায়ারমেন্ট চার্জের ক্ষেত্রে কি কোনো ফিগার আমরা কি সানড্রি ক্রেডিটরস এর আন্ডারে ক্রিয়েট করব কিনা। এখানে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে যাদের সাথে আপনার লেনাদেনাটা দ্বিপাক্ষিক হবে তাদেরকেই কেবলমাত্র আপনি সানড্রি ক্রেডিটরস এর আন্ডারে ক্রিয়েট করবেন। ব্যাংক তো আপনার এই কথা শুনবে না যে তুমি এলসি রিটায়ারমেন্ট এখন করতেছো, টাকা তুমি পরে দিও। এটা কিন্তু ব্যাংকের সাথে কখনোই হবে না। এই জন্য ব্যাংকের যে লেনদেন আমরা কিন্তু ডিরেক্ট এলসি ইন ট্রানজিটের আন্ডারে এটা ক্রিয়েট করতেছি। ঠিক আছে, যেগুলো আপনার ওইভাবে হবে না, আর যেগুলাকে আপনি এভাবে ব্যালেন্স করতে পারবেন সেগুলাকেই কেবলমাত্র আপনি দুই জায়গা ক্রিয়েট করবেন, এলসি ইন ট্রানজিটেও ক্রিয়েট করবেন আর প্রতিষ্ঠানের নাম ক্রিয়েট করবেন আপনার সানড্রি ক্রেডিটরস এর আন্ডারে। তো এরপরে আমরা এলসি রিটায়ারমেন্ট চার্জ দিলাম, সিএনএফ চার্জ দিলাম। এরপরে আপনার আরো খরচ থাকতে পারে, যেমন লেবার চার্জ থাকতে পারে, চার্জ ইম্পোর্ট লিখে রাখি। কারণ কি লেবার চার্জ আমাদের বিভিন্ন ধরনের থাকতে পারে। ইম্পোর্ট রিলেটেড যে লেবার চার্জ গুলো আছে সেটার সামনে আমরা লেবার ইম্পোর্ট লিখে রাখলে কি হবে যে আপনার ইম্পোর্ট রিলেটেড লেবার চার্জটা বোঝা যাবে। আপনার হচ্ছে সেলস এর সময় লেবার চার্জ থাকবে, আপনার গোডাউনে লেবার চার্জ থাকবে। লেবার চার্জ বিভিন্ন জায়গায় লাগে, যার কারণে আমরা এর সামনে ইম্পোর্ট শব্দটা জুড়ে দিলাম, দিয়ে ইন্টার দিয়ে আন্ডার এলসি ইন ট্রানজিট দিয়ে আমরা এখানে একটা লেজার ক্রিয়েট করলাম। তারপরে আপনার লেবার চার্জ লাগবে, এরপরে ক্যারেজ ইনওয়ার্ড লাগবে, আপনি যে বা ক্যারেজ ইন পারচেজ লাগবে। ক্যারেজ ইন পারচেজ হচ্ছে পোর্ট থেকে আপনার গাড়ি করে যে আপনার গোডাউন পর্যন্ত মালটা আসবে, সেই মালটা আনার জন্য বা মেশিনটা আনার জন্য যে গাড়ি ভাড়া লাগবে, এই গাড়ি ভাড়াটা আমরা ক্যারেজ ইন পারচেজে এন্ট্রি দিব। এটাও আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে দিয়ে দিচ্ছি। এরপরে আপনার লোডিং আনলোডিং চার্জ থাকতে পারে। লোডিং আনলোডিং আপনার হয়তো দেখা যাচ্ছে এটাকে গাড়িতে ওঠানো নামানোর জন্য আপনার ক্রেন দিয়ে এটাকে ওঠা নামা করতে হচ্ছে, বড় মেশিন এরকম হইলে তাহলে আমরা আরেকটা চার্জ এখানে দিয়ে রাখতে পারি, লোডিং আনলোডিং চার্জ। স্পেলিং ভুল হয়ে যেতে পারে ইন কেস অফ, এটা আপনারা ইয়া করেন না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখানে এটা পরে দেখাচ্ছি। এটাকে আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে এন্ট্রি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার মেশিন ইনস্টলেশন চার্জ। তো আমরা এটা হচ্ছে এটা আরেকটা চার্জ অ্যাড করে দিলাম, ইনস্টলেশন চার্জ।
একটা এলসি যখন আপনি মেশিন ইম্পোর্ট করবেন তখন মোটামুটি এই হেড গুলাতেই আপনাকে খরচগুলা মেনটেন করতে হবে, বা এই হেড গুলাতে আপনার খরচ হতে পারে। তো মোটামুটি আমরা যতগুলা হেড প্রয়োজন হয় ততগুলা হেড আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি এলসি ইন ট্রানজিটের আন্ডারে। এর বাইরেও যদি আরো কারো কোনো হেড থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। তো সাধারণত এই হেড গুলাই আমাদের সাধারণত ব্যবহার হয়ে থাকে, এই জন্য যতগুলা হেড আমাদের লাগে সবগুলো হেডই আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে ক্রিয়েট করে রাখলাম। তো এরপরে আমাদের আরো অনেকগুলা বিষয় আছে এলসি রিলেটেড, যখন আমরা এটাকে ব্যাংক লোনের মাধ্যমে করব তো সেই প্রসিডিউর কি সেই বিষয়গুলো আমাদের থাকবে। তো আমি আজকের ক্লাসটা কিন্তু একদিকে যেমন ইম্পর্টেন্ট তেমন দিকে ঠিক তেমনই কিন্তু একটু জটিল। সেই কারণে যতটুকু আমি আজকে দেখাইলাম এতটুকু তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, অথবা না বুঝলে আর একটু দেখে বোঝার চেষ্টা করবেন। তো আজকে আর সামনের দিকে আগাইতে চাচ্ছি না এই কারণে যে তখন অনেকের কাছেই একটু বেশি কঠিন মনে হয়ে যাবে। আজকে যতটুকু আপনারা দেখছেন এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এর পরবর্তী অংশ থেকে শুরু করে মেশিন আমাদের গোডাউন আসা পর্যন্ত যতগুলো সিস্টেম সেটা আমরা দেখব। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। তো ক্লাসের পরে বা আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি প্রশ্ন, বা কারো বুঝতে সমস্যা হইলে অথবা কারো কিছু জানার থাকলে আমরা একটু প্রশ্ন করতে পারি। স্যার আমি ওই বিষয়টা জানতে চাচ্ছিলাম, এলসি ইন ট্রানজিটে অনেকগুলো খরচ আপনি এখানে এন্ট্রি দিয়েছিলেন, যেমন লেবার চার্জ, তারপর ক্যারেজ ইনওয়ার্ড, এগুলো স্যার তো এক্সপেন্স, এগুলো কি আপনার কারেন্ট অ্যাসেটে আসবে? তো হ্যাঁ, এইখানেই আপনার বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? যে যখন আপনি ইম্পোর্টের জন্য এই হেড গুলো আপনি ক্রিয়েট করছেন, এটা এখন আপনার এক্সপেন্সের হেড না। যখন নরমালি যদি আপনি হিসাব করেন তখন এটা এক্সপেন্সের হেড, বাট যখন আমরা ইম্পোর্ট করতেছি ইম্পোর্টের এগেনস্টে যখন এই খরচগুলো আসতেছে তখন আমাদের এটা এক্সপেন্সের হেড হিসেবে ক্রিয়েট হবে। যারা আগামী ক্লাসটা আচ্ছা সাউন্ড আসতেছে কোন জায়গা থেকে? অনেক বেশি সাউন্ড আসতেছে। তো যখন এটা আপনারা নেক্সট ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? নরমালি যদি আমরা হিসাব করি তাহলে আপনার ক্যারেজি নট, তারপরে হচ্ছে লেবার চার্জ, এগুলো এক্সপেন্সেড, বাট আমরা যখন ইম্পোর্ট করব তখন সেটা এক্সপেন্স হেড হিসেবে থাকবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এলসিটা ক্লোজ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের ওই এলসি এর যত ধরনের এক্সপেন্স আছে সব আমাদের কারেন্ট অ্যাসেটে থাকবে, কোনোটা আমাদের এক্সপেন্স না, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে আরো কয়েকটা ক্লাস করলে আপনারা বুঝে যাবেন, কিন্তু আজকে যতটুকু দেখছেন এতটুকু ক্লিয়ার থাকলে বুঝতে সমস্যা হবে না। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ছিল যে এলসি ব্যাপারটা তো একটু জটিল, যদি এটা স্যার আমাদের একটা হ্যান্ড নোট দিতেন খুব ভালো হতো স্যার। হ্যান্ড নোট না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ধন্যবাদ। জি থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি স্যার প্রিমিয়ামটা তো ওই আগেই দিতে হয় তাই না? ওইটা মানে সানডে ক্রেডিটরসে কিভাবে গেল এটা একটু যদি এক্সপ্লেন করতেন। ইন্স্যুরেন্স প্রিমিয়াম। জি স্যার। ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা আমি ওখানে এক্সপ্লেন করছি, আর একটু ক্লিয়ার করি। এটা সেটা হলো যে যখন আপনি অ্যাডভান্স টাকা দিয়ে কভার নোট নিচ্ছেন তখন তো এটা সরাসরি আপনার চলে আসবে, আপনার ওই প্রতিষ্ঠানকে আর সানডে ক্রেডিটরস আনার দরকার নাই। কিন্তু বিষয়টা এমন অনেক সময় হয় যে যখন প্রতিষ্ঠানের সাথে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি কন্টিনিউয়াসলি কাজ করতেছে, সবসময় তার এলসি ওপেন হচ্ছে, তখন কি করে ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যখন কভার নোট লাগবে তখন কভার নোট দিয়ে দিচ্ছে, দিয়ে আপনার সাথে তার কি হচ্ছে মাস শেষে একটা লেনদেন হচ্ছে যে আমি সারা মাসে কয়টায় কভার নোট দিছি, তো টোটাল বিল কত হয়েছে মাস শেষে সে সাবমিট করতেছে, প্রতিষ্ঠান পরের মাসে যে পেমেন্ট করতেছে। এখানে কিন্তু ডাবল দুইবার এন্ট্রি হচ্ছে। দুইবার এন্ট্রি বলতে এলসি যখন আমি এলসি কস্টিং এ নিচ্ছি তখন টোটাল আমার ইন্স্যুরেন্সের যেটা চার্জ সেটাকে আমার নিতে হচ্ছে এলসি কস্টিং হিসাবে, আর যখন আমি ওই ব্যক্তির টাকা পরবর্তী সময় পেমেন্ট করতেছি, ঠিক আছে, আমি কিন্তু সার্ভিস আগে নিয়ে নিছি,
টাকা তাকে দিচ্ছি আমি আরো 2 মাস পরে, তখন আমি তাকে সানডি ক্রেডিটর্স এর আন্ডারে ক্রিয়েট করে রাখবো। আর যদি ডিরেক্ট দিয়ে আমরা এটাকে এন্ট্রি করি তাহলে তার এটা দরকার নাই। কিন্তু ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই আপনার এভাবে ওই দেখা যাচ্ছে যে মাস ভরে হচ্ছে আপনার কভার নোট যতগুলা আছে দিচ্ছে, তারপরে মাস শেষে একটা বিল সাবমিট করতেছে, টোটাল আপনার প্রতিষ্ঠানে এতগুলা আমার কভার নোট গেছে, তারপরে আবার ওই প্রতিষ্ঠান আরো 2 মাস পরে বিল পেমেন্ট করতেছে। এরকম বহু কেস আছে। যখন আপনার এই ধরনের মানে ইয়াতে যাবে, বাকিতে যাবে, তখনই আপনার এটাকে সানডি ক্রেডিটর্স এর আন্ডারে ক্রিয়েট করতে হবে। আর সরাসরি দিয়ে দিলে তো দরকার নাই। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে জি। আর কারো কোনো প্রশ্ন আছে?